আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা 3.12 সেকশনের যে অ্যাকচুয়েট আর অবস্ট্রাক্ট যে থিম নিয়ে আমরা কাজ করছি সেটারই ধারাবাহিকতায় পরের যে স্ট্রিংগুলো সেগুলো দেখব। 8 থেকে শুরু হবে। এর আগে আমরা 7 নম্বর স্ট্রিং দেখেছিলাম, আজকে 8 নম্বর স্ট্রিং দিয়ে শুরু করব। তো যারা একদম নতুন আমার ক্লাসে, ভোকাবুলারির ক্লাস যারা প্রথম করছেন, নিত্য নতুন আমাদের নতুন স্টুডেন্ট আসছে, তো তাদের জন্য বলে নিই, আমাদের হচ্ছে জিআরই ভোকাবুলারি সিরিজ আমি শুরু করেছি করোনাকালীন, অর্থাৎ আরও 5 বছর আগে শুরু করেছি, 2019-এ শুরু করেছি। তো শুরুই করেছিলাম ভোকাবুলারি ক্লাস দিয়ে, এবং আমি একটা পাইলট প্রজেক্ট বলেছিলাম যে যদি আপনারা অ্যাকসেপ্ট করেন তাহলে পড়াবো, নাহলে পড়াবো না। তো অনেক কমেন্ট ছিল, তো আমি তখনই শুরু করেছিলাম। আমি বলেছিলাম 50টা কমেন্ট করলে আমি শিখাবো, সেখানে 1500 কমেন্ট ছিল। কমেন্ট বক্সে এখনও চেক করতে পারবেন, তো ওই প্রথম ভিডিওটা দেখে নেবেন। 2019 সালে প্রকাশিত জিআরই ভোকাবুলারি ফর বিসিএস ইংলিশ, ঠিক আছে। ওটার হচ্ছে 1 নম্বর ভিডিও একটা আছে, অনেক ভিউ, 2.5 লাখের মতো ভিউ আছে। তো ওই ভিডিওটা আপনি দেখলে বুঝতে পারবেন যে কেন আমাদের ভোকাবুলারি শেখার দরকার। এই একটা বই ফলো করছি, এই যে দেখিয়ে দিই, ওয়ার্ড ম্যাপ বইটা, এই বইটা আমি ফলো করছি। এই বইটা হচ্ছে জিআরই এবং স্যাটের জন্য আলটিমেট হচ্ছে একটা গাইড, অর্থাৎ এই বইয়ের ওয়ার্ডগুলো আপনার জানলে আর কোনো ওয়ার্ড না জানলেও চলবে, আপনি প্রত্যেকটা পরীক্ষায় পাশ করবেন। আমি বাংলাদেশের যত কম্পিটিটিভ পরীক্ষা আছে, ব্যাংকের থেকে শুরু করে, আমি বুয়েটেও পরীক্ষা দিয়েছি, টিকতে পারিনি, বাট আমি বুয়েটে পরীক্ষা দিয়েছি। তারপরে আমার A+ ছিল, আমার ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে অনেক ভালো রেজাল্ট ছিল। আমি তারপরে হচ্ছে বুয়েটে পরীক্ষা দিয়ে টিকলাম না, তারপরে টাকা পয়সার অভাবে আমি তো কোথাও ফর্মও তুলি নাই। তারপরে আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, নিজের টাকায় পড়েছি, কল সেন্টারে জব করেছি, তারপরে ব্যাংকে ঢুকেছি। 2টো ব্যাংকে আমি চাকরি করেছি। 2টো ব্যাংকের এন্ট্রান্স এক্সামে আমি প্রথমটাতে ছিলাম, ফার্স্ট ছিলাম। IBA এক্সাম নিয়েছিল, আমি ফার্স্ট হয়েছিলাম এক্সিম ব্যাংকে। তারপরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে MTO পদে আমি 9th হয়েছিলাম, মানে 9ম চাকরি থাকা অবস্থায়, অর্থাৎ এক্সিম ব্যাংকে চাকরি থাকা অবস্থায় আমি আরেকটা ব্যাংকের এক্সামে 9th হয়েছি, 9ম হয়েছি মেরিট লিস্টে। তো এটাও পরীক্ষাটা IBA নিয়েছিল। আর আমি IBA-তে MBA-ও করেছি, 2.5 বছর ক্লাস করেছি, তারপরে আমি আর পড়তে পারিনি, আমি BCS দিয়েছি। আমি IBA-র 51st E ব্যাচে ছিলাম, ইভিনিং যে MBA-টা আছে, 4.5 বছরের কোর্স, তো আমি কমপ্লিট করতে পারিনি। IBA এক্সামেও টিকেছি, IBA MBA, তারপরে জিআরই দেওয়া আছে যে বিদেশে যদি যেতে হয় 5 বছরের মেয়াদ আছে এখনও। জিআরই আমার দেওয়া আছে, জিআরইতেও আমি খুবই ভালো মার্কস পেয়েছি। তো বুঝতেই পারছেন প্রত্যেকটা এক্সামে আমি একটার পর একটা টিকছি। কেন? কারণ এই বইটা প্রত্যেকটা ওয়ার্ড আমি আত্মস্থ করেছি। শুধু মুখস্থ করলে তো হবে না, ভালো মতো আত্মস্থ করতে হবে। সো এই জন্য আমি এত গল্প বললাম, এই কারণে যে বোঝানোর জন্য এই বইটা আমি কেন ফলো করছি, কেন শিখাই। হ্যাঁ, তো ওই প্রথম ভিডিওটা দেখবেন, তারপরে যে কোনো ভিডিও দিয়ে শুরু করবেন। এই ভিডিও দিয়ে শুরু করতে পারেন, অথবা আমাদের ইউটিউবে অনেক প্লেলিস্ট করা আছে, প্রত্যেকটা প্লেলিস্ট ধরে ধরে ঢুকে ঢুকে আপনি চ্যাপ্টার ওয়াইজ শেষ করা আছে। বই না কিনলেও চলবে, কারণ আমি প্রত্যেকটা ক্লাসে PDF দিয়ে দিই। ওই PDF দেখবেন আর খাতায় লিখবেন, আমার উদাহরণগুলো পড়বেন, ভিডিও দেখবেন, বাস, আর কিছুই লাগবে না। সো চলুন, আর যারা পুরনো আছেন তারা তো জানেনই, ইউ নো দ্য ড্রিল। সো চলুন আর দেরি না করে আমরা আজকের ক্লাসে ঢুকে যাই, লেটস স্টার্ট। চলুন আমরা 8 নম্বর স্ট্রিং থেকে শুরু করি আমাদের এই ক্লাস। হার্টেল, ভার্ব, লাঞ্চ, verb, thrust, verb, হার্টেল আর থ্রাস্ট ইম্পর্টেন্ট, লাঞ্চটা জানতে হবে, এটা অনেক ইম্পর্টেন্ট না, ঠিক আছে। দাগিয়ে দিচ্ছি হার্টেল আর থ্রাস্ট। হার্টেল মানে আগে আমরা থ্রাস্ট শিখি, তাহলে বেটার। শেক্সপিয়ারের কোট আছে, সাম আর বর্ন গ্রেট অ্যান্ড সাম কি সাম আর অ্যান্ড দেয়ার অ্যান্ড দেন অন সাম পিপল গ্রেটনেস ইজ থ্রাস্ট আপন, এরকম হচ্ছে কোট। আমি ভার্বাটিম বলতে পারলাম না, বাট ব্যাপারটা হচ্ছে এরকম যে কেউ কেউ জন্মগ্রহণ করে হচ্ছে গ্রেট হয়ে, মানে মহান হয়ে জন্মগ্রহণ করে, আর কারো কারো উপরে গ্রেটনেসটা কি হয়? থ্রাস্ট আপন। কারো কারো উপরে গ্রেটনেস পতিত হয়। বুঝতে পেরেছেন? মানে এত ইনসাইটফুল কোট।
এই কোড যদি আপনি সারাদিন চিন্তা করেন দেখবেন যে তারপরেও বুঝতে পারছেন না, মানে সারাদিন চিন্তা করার মতো। সাম আর বর্ন গ্রেট অ্যান্ড আপন সাম গ্রেটনেস ইজ থ্রাস্ট আপন, এটা শেক্সপিয়ার বলেছে। এই থ্রাস্ট আপন তার মানে কি বোঝাচ্ছে, যে জোর করে পতিত হয়েছে, ধাক্কা দিয়ে পড়া। এখন মিটিওর যদি বলি, ধূমকেতু যখন অনেক জোরে মানে আসে না, আকাশ থেকে পতিত হয়, ধূমকেতু হাজার হাজার বছর পরে আসে, তাহলে ওটা কি থ্রাস্ট আপন আর্থ, মানে কি খুব দ্রুত বেগে ধূমকেতু পৃথিবীতে আসছে, পতিত হচ্ছে, তাই না? ভ্যান বিউরেন এরকম সুপারনোভা এরকম আছে, ঠিক আছে, শার্লক হোমসে দেখছিলাম, ওখানে অনেক বছর আগের ওরা প্রেডিক্ট করছিল যে এরকম আবার আসবে। এরকম পেন্টিং আছে, পেন্টিংয়ে শার্লক হোমস হচ্ছে সলভ করে যে এইটা পেন্টিংটা ফেক কেন, কারণ এইটা এত সালের আগে হয়েছে, তো এত সালের পরে এটা পেন্টিংটা বিক্রি হওয়া সম্ভব না। তো এইভাবে একটা ক্রাইম সে সলভ করে। ওইখানে দেখেছিলাম যে ধূমকেতু পতিত হয়, এটা হচ্ছে আবার পেন্টিংয়ে আছে যে ধূমকেতু দেখা যাচ্ছে। তো থ্রাস্ট তাহলে কি, অনেক জোরে অনেক দ্রুতগামী যখন কি পতিত হচ্ছে। রকেট কি হয়, অনেক উপরে ওঠে, সেটা একটা থ্রাস্ট, মানে কি সে নিচে থেকে থ্রাস্টটা পাচ্ছে, এনার্জিটা পাচ্ছে, তাই না? আগুন বের হয়, সেইটা এই আগুনটাই থ্রাস্ট করছে, সে উপরে যাচ্ছে। তো এই যে থ্রাস্টটা ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? আর শেক্সপিয়ারের যে ফিলসফিক্যাল কোট দিয়ে মনে রাখবেন যে সাম আর বর্ন গ্রেট অ্যান্ড আপন সাম গ্রেটনেস ইজ থ্রাস্ট আপন, ঠিক আছে? ফর সাম গ্রেটনেস ইজ থ্রাস্ট আপন। সো আমরা বুঝলাম, তাহলে এখন এই দুটা বুঝতে পারছেন না? ইকুয়াল দেওয়া আছে, ইকুয়াল সাইন মানে কি, এই বইয়ে নিয়ম হচ্ছে ইকুয়াল সাইন মানে হচ্ছে সিনোনিম এবং ইন্টারচেঞ্জেবলি ইউজ করা যাবে এবং একই ফরম্যাট, অর্থাৎ ভার্ব 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 সবই পার্টস অফ স্পিচটা একই হবে। এটাও ভার্ব, হার্টেল মানে কি খুব জোরে নিক্ষেপ করা, হার্টেলড, ঠিক আছে? আমরা সবাই ধরেন ইট, একটা পাগল দেখলাম, বাচ্চারা হচ্ছে দেখা যাচ্ছে যে পাথর ছুঁড়ছে পাগলের উপরে, আমরা ছোটোবেলায় দেখেছি, এখন তো এটা হয় না, কিন্তু আগে অনেক নির্মম ছিল আমাদের সমাজ। একটা পাগল দেখলে দেখা যাচ্ছে রাস্তায় মারধর করতো, পাথর ছুঁড়ে মারতো, তাহলে কি হবে, যে বাচ্চারা হার্টেল করছে, পাথর নিক্ষেপ করছে, ঠিক আছে? তো এইটা আর লাঞ্চ তাহলে কি বোঝাই যাচ্ছে, লাঞ্চটা সজোরে নিক্ষেপ করাকে লাঞ্চ বলা হয়। বা লাঞ্চটা আমি কম পেয়েছি, পাওয়া যায় না সহজে, ব্যবহার হয় হার্টেলটা আর থ্রাস্টটা ব্যবহার হয়, ঠিক আছে? সবচেয়ে বেশি থ্রাস্ট আর হার্টেলটা পাবেন, লাঞ্চটা খুবই কম পাওয়া যায়। আচ্ছা, তাহলে পরের সিং দেখি 9 নম্বর, গড ক্যারিড অ্যাওয়ে। এই লিজেন্ডটা থাকা মানে কি, এই লিজেন্ডটা থাকা মানে হচ্ছে গড ক্যারিড অ্যাওয়ে, অর্থাৎ এখন এই অ্যাকচুয়েটার অবস্ট্রাক্ট থেকে আমরা একটু কি হবে, থিমটা একটু বিচ্যুত হবে, ঠিক আছে? একটু বিচ্যুত হবে মানে অ্যাকচুয়েটার অবস্ট্রাক্ট আমরা জানি যে মিনিং, সেটার থেকে এখন মিনিংগুলো একটু আলাদা হবে, বাট দূরবর্তীভাবে জড়িত। হ্যাঁ, বিচ্যুত মানে কি, সরাসরি অ্যাকচুয়েট অবস্ট্রাক্টের মতো না, বাট একটু দূর থেকে জড়িত, না হলে তো এই চ্যাপ্টারে থাকতো না, জড়িত অবশ্যই, কিন্তু সরাসরি না। আচ্ছা, তাহলে অ্যাক্সেলারেট ভার্ব, এক্সপেডাইট ভার্ব, facilitate verb, hasten verb, hurry verb, hustle verb, jostle verb। এখানে ব্যাপার আছে, এই লিজেন্ডগুলো খেয়াল করবেন, এখানে কিন্তু সিনোনিম ভ্যারিয়ান্ট, একটু ঢেউ খেলানো, এটাকে বলে সিনোনিম ভ্যারিয়ান্ট। তারপরে ইকুয়াল থাকলে কি সিনোনিম, হুবহু মিনিং। আবার এই যে এখানে আবার কোলন দেওয়া আছে, কোলন মানে হচ্ছে কি রিলেটিভ, মানে কাছাকাছি, কোলন আবারও কোলন, কাছাকাছি আবারও কোলন। দেখেন এই যে কোলন, আমরা তো কোলন পড়েছি, কোলন যদি লিজেন্ড থাকে তাহলে এটা বোঝায় কাছাকাছি, রিলেটিভ, ঠিক আছে?
তারপরে এই যে হাসল, তারপরে কি আবার কোলন আছে, তাহলে জসল। আচ্ছা, এই কোলন থাকা মানে রিলেভেন্ট, মানে রিলেটিভের চিহ্ন। রিলেটিভ মানে হচ্ছে এই এক্সেলারেটের সাথে রিলেটিভ, একদম হুবহু মিনিং হবে না, ঠিক আছে? এটা হচ্ছে কোলনের মিনিং। তাহলে এক্সেলারেট তোমরা সবাই পারি, গাড়িতে থাকে এক্সেলারেটর, ওই এক্সেলারেটর গাড়ি যারা চালায় তারা বুঝে। আর এমনিতে মানে কি এক্সেলারেট, গতি দেওয়া, কোনো কাজটাকে ত্বরান্বিত করা, ঠিক আছে? ধরেন একটা খুবই হাই প্রোফাইল একটা কেস, সেটা কিন্তু খুব দ্রুত এক্সেলারেটেড হয়ে যায়, সেইটা আগে সবাই ধরে, পুলিশরা প্রায়োরিটাইজ করে কোনটা বেশি ইম্পর্টেন্ট, তখন দেখা যায় ওটাকে আমরা কি বলবো, দ্য কেস গট এক্সেলারেটেড, কেসটা এখন ত্বরান্বিত হয়ে গেছে, পড়ে নাই, ফাইলটা পড়ে নাই, তাহলে এইটা হচ্ছে এক্সেলারেট, মানে গতি দান করা, কোনো কিছু ফেলে রাখা না, কোনো কিছুতেই গতি দান করাকে বলা হয় এক্সেলারেট করা। তাহলে গাড়িতে এক্সেলারেটরের কাজ কি, ওই যে মানে ত্বরান্বিত করা, স্পিড বাড়িয়ে দেওয়া, তো এটা অবভিয়াস, কিন্তু অনেকে দেখা যায় গাড়িরটা বোঝে কিন্তু নর্মালটা বোঝে না। তো এক্সেলারেট মানে হচ্ছে কোনো কিছুকে ত্বরান্বিত করা, সেটা যে কোনো কিছুতেই ব্যবহার করতে পারবেন। আপনি বলতে পারেন আমাদের প্রজেক্টটা এক্সেলারেটেড হয়ে গেল, অর্থাৎ প্রজেক্টে গতিদান হলো, যে যখন ওই মন্ত্রী বলে দিল যে এই ওদেরকে হেল্প করো, তখন আমাদের প্রজেক্টটা কি হলো, এক্সেলারেটেড হলো। এই মানে বুঝলে ব্যবহার করতে পারবেন এক্সেলারেট। আচ্ছা, এক্সপেডাইট ভেরি ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, স্টার মার্ক করে দিচ্ছি। এক্সপেডাইটের ইউজটা অনেক পাবেন, পত্রপত্রিকা ঘাটলে, ডেইলি স্টার দেখলে দেখবেন এক্সপেডাইট, এটাও তাই, ত্বরান্বিত করা। রেলেভেন্টের চিহ্ন আছে। এক্সপেডাইট মানে হচ্ছে অ্যাকচুয়ালি কোনো গভর্নমেন্টের হয়তো প্রজেক্ট, সেটা হচ্ছে এক্সপেডাইট করা, হয়তো কারো রেকমেন্ডেশন আছে, সেটা এক্সপেডাইট করা, ঠিক আছে? খুবই ফর্মাল ওয়ার্ড এক্সপেডাইট, ঠিক আছে? তাহলে এক্সেলারেট দিয়েই বুঝবেন, এটা মিনিং একই, আসলে এক্সেলারেট আর এক্সপেডাইট কিন্তু একই মিনিং, হ্যাঁ, কিন্তু এক্সপেডাইটটা ওই যে একটু গভর্নমেন্টের প্রজেক্ট, কাজ, হ্যাঁ, এইগুলো আর কি বোঝায় বেশি, ফর্মাল, খুবই ফর্মাল একটা ওয়ার্ড, ফর্মাল সেটিংয়ে। হয়তো আপনি কর্পোরেট একটা চাকরি করেন, সেক্ষেত্রেও আপনার হতে পারে যে কর্পোরেটের কোনো কাজে এক্সপেডাইট হলো, আপনার বস আপনাকে একটা কাজ দিল, তারপরে আপনি কি করলেন, এক্সপেডাইট করার জন্য আরও টিম মেম্বার নিলেন, একলা আপনি পারছেন না, তখন আপনি কি করলেন, আপনার কলিগদের মধ্যে আপনি টিম মেম্বার দিয়ে সবাই মিলে কাজটাকে ত্বরান্বিত করলেন, এক্সপেডাইট করলেন, ঠিক আছে? ফ্যাসিলিটেট মানে এটাও দাগিয়ে দিচ্ছি, এটার ইউজটা পাবেন, স্টার মার্ক করে দিচ্ছি। ফ্যাসিলিটেট মানে হেল্প করা আসলে, হ্যাঁ, ধরেন আপনি একটা বিশাল বড় প্রজেক্টে হাত দিয়েছেন, এখন আপনাকে ফ্যাসিলিটেট করার জন্য আরও অনেকে এগিয়ে আসছে, ঠিক আছে? আরও অনেক সাপোর্ট লাগছে আপনার, তাহলে কি ফ্যাসিলিটেট মানে আসলে সাপোর্ট দেওয়া, সেটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট হতে পারে। যেমন আপনি এনজিও, যেগুলো এনজিওরা কাজ করে কিসের মাধ্যমে, ফান্ডের মাধ্যমে, বিদেশ থেকে ফান্ডিং আসে, তাহলে ওইটা কি ফ্যাসিলিটেট করা, আর্থিকভাবে ফ্যাসিলিটেট করলো ফান্ডিংয়ের মাধ্যমে, তাহলে যে কোনো ফ্যাসিলিটেট হতে পারে, হয়তো আপনাকে স্টাফ দিল, তাহলে এটা একটা ফ্যাসিলিটেট করা, হিউম্যান রিসোর্স দিয়ে ফ্যাসিলিটেট করা, ঠিক আছে? যে কোনো ধরনের হেল্প যখন সেটা আপনি কোনো একটা কাজের জন্য দিচ্ছেন, তখন সেটাকে বলে টু ফ্যাসিলিটেট সামথিং। আপনার এক্সাম আছে, তা আপনার মা আপনাকে ফ্যাসিলিটেট করার জন্য একটা টিচার রাখলো, তাই না? আপনার উদ্দেশ্যটাকে ফ্যাসিলিটেট করার জন্য আপনার মা একটা হোম টিউটর রাখলো, কেন? আপনার এক্সামে ফার্স্ট হতে হবে, তাহলে এটা আপনার গোল, তাহলে ফ্যাসিলিটেট করা। যে কোনোভাবে যখন সাপোর্ট দেওয়া হয়, তখন সেটাকে বলা হয় টু ফ্যাসিলিটেট সামথিং, ঠিক আছে? আমি আশা করি বোঝাতে পেরেছি। হেস্টেনও পাবেন, হেস্টেন দাগিয়ে দিচ্ছি। দ্রুত করা, হেস্টেন আপ, এই কাজটা দ্রুত করো, স্লো করা যাবে না, হেস্টেন আপ, ঠিক আছে? হেস্টি হচ্ছে এটার অ্যাডজেক্টিভ, HASTY, এটা লিখে দিচ্ছি, HASTY,
হেস্টি, হেস্টি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে হেস্টি খুব দ্রুত কেউ কিছু করলে সেটাকে বলে হেস্টি। ডোন্ট বি হেস্টি ইন দিস, আপনি খুব কিছু না ভেবেই সিদ্ধান্ত নিয়ে নিলেন, তাহলে কি হলো? হেস্টি। আগে বুঝতে হবে, ঠিক আছে, এটার সুবিধা অসুবিধা বুঝে তারপরে আপনি ডিসিশন নেন। আর যদি আপনি ডিসিশন এমনি কোনো কিছু চিন্তা না করে নিয়ে নেন তাহলে সেটাকে বলে হেস্টি ডিসিশন। তাহলে হেস্টেন হচ্ছে ভার্ব। আপনাকে যদি বলে হেস্টি দিয়ে যদি বলে হেস্টেন ভার্ব করো, তখন আপনি বলবেন হেস্টেন, HASTEN। হেস্টেন মানে দ্রুত করা, ঠিক আছে, তাড়াহুড়া করা আর কি। এই দ্রুত করো, এই তাড়াতাড়ি রেডি হও, এই হেস্টেন আপ। কোথাও আপনি বের হবেন, আপনি সাজাগুজা করতেছেন, আপনার মা বকা দিল, এই তাড়াতাড়ি কর, তাহলে কি? হেস্টেন আপ, ইউপি লাগিয়ে দিবেন, হেস্টেন আপ মানে কি? তাড়াতাড়ি করো, হেস্টেন আপ। তোমার এই সাজাগুজার দরকার নেই, তাড়াতাড়ি করো, ঠিক আছে। তাড়াতাড়ি করাকে, এই যে দেখেন হাড়ি আছে, হাড়ি তো বুঝি, হাড়ি আপ, হাড়ির পরও কিন্তু আপ বসে, তাই না? এটা আমরা হাড়ি আপ দিয়ে মনে রাখবেন, হেস্টেন আপ, এই হাড়ি আপ, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি গাড়িতে উঠো, হাড়ি আপ। এটা আমরা পারি, আমরা সিনেমাতে দেখি, সবাই বলে এই হাড়ি আপ। হাসল, হাসলটা দাগিয়ে দিচ্ছি, সবই দাগাই দিচ্ছি আসলে, কারণ কি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো সবই আমি ব্যবহার পেয়েছি, যেটা আমি আমার চোখে পড়েছে তার মানে কি ওটা ইম্পর্টেন্ট, তাই না? যেটা কখনোই চোখে পড়েনি সেটা ইম্পর্টেন্ট কম। তাহলে হাসেল এবং বাসেল বলা হয়, দি হাসেল অ্যান্ড বাসেল অফ সিটি লাইফ। ঢাকাতে যে দ্রুতগামী লাইফ, সেটা তো আপনি একটা অনেক দূরের রিমোট এরিয়া, কোনো একটা গ্রামে পাবেন না। ঢাকা মানে কি একটা মেট্রো সিটি, তাই না, একটা বড় মেগা সিটি। তাহলে ঢাকাতে তো লাইফটা খুবই দ্রুতগামী, বাসে চড়তে হয়, খুব দ্রুত অফিসে যেতে হয়, আসতে হয়, আবার রাতে এসে আবার কাজ করতে হয়, খুব ফাস্ট পেসড একটা লাইফ। তাহলে বলা হয় হাসেল অ্যান্ড বাসেল অফ এ সিটি লাইফ। একটা সিটি লাইফের অনেক হাসেল এবং বাসেল আছে। হাসেল মানে দ্রুত মুভ করা, খুব জোরে জোরে হাঁটা আর কি। আমি যেমন রাস্তায় হাঁটলে খুব জোরে জোরে হাঁটি, আমার মানে সাবকনশিয়াসলি আমি খুব দ্রুত হাঁটি, আমি আস্তে আস্তে হাঁটতে পারি না। লম্বা লম্বা ঠ্যাং দিয়ে হেঁটে চলে যায়, দ্রুত চলে যায়, তো ওইটাকে বলে হাসেল করা, খুব দ্রুত। এখন এটার ইউজটা আরেকটা আছে, হাসলার বলা হয়, HUSTLER। এটা একটা নাউন এবং এটা পার্সন নাউন। হাসলার, একটা এন্টারপ্রেনারকে বলা হয় হাসলার, এন্টারপ্রেনারকে বলা হয় হাসলার। মানে সে সব জায়গায় যায় নেটওয়ার্কিং করে, যে ভাই আমারে ফান্ডিং দেন, আমার যেমন করতে হয়েছে, সবার থেকে ধার চাচ্ছি, লোন চাচ্ছি, ফান্ডিং চাচ্ছি, যে আমার এই মানে কোম্পানিটাকে আমার তো রান করতে হবে। তাহলে একটা এন্টারপ্রেনার হচ্ছে বেসিক্যালি একটা হাসলার, তার সব জায়গায় নেটওয়ার্ক করতে হয়, সবার সাথে মানে পার্টনারশিপে যেতে হয়, যে ঠিক আছে আপনি আমাকে এগিয়ে আসেন। হাসলার কিভাবে টাকা ইনকাম করবে, কিভাবে ব্যবসাটাকে সাস্টেনেবল করা যায়, সেটা হচ্ছে কি একটা হাসলারের কাজ। অনেকে বলে সাইড হাসল। সাইড হাসল মানে চাকরির পাশাপাশি অনেকে বিজনেস করে, হয়তো একটা কেটারিং বিজনেস আছে, হয়তো একটা সিরামিক্সের বিজনেস আছে, হয়তো শেয়ার মার্কেটে ইনভেস্ট করে, এটা একটা বিজনেস, তাই না? সবই তো একটা বিজনেস। তাইলে আবার অনেকে অ্যাগ্রো প্রোডাক্ট বিক্রি করে, বুটিক চালায়, অনেকেই এখন অনেক কিছু করছে, অথচ ডে জব আছে, একটা চাকরিও আছে। তাহলে এই পাশাপাশি একটা ছোটোখাটো ব্যবসা করলে সেটাকে বলে সাইড হাসেল। অনেকে ফ্রিল্যান্সিং কাজ করে, সেটা একটা সাইড হাসেল। অনেকে অনলাইনে ফ্রিল্যান্সিং কাজ করে, আইটি সেক্টরে কাজ করে, সেটাকে বলে সাইড হাসেল, ঠিক আছে? তো হাসেলটা দুটো মিনিং পেলাম আমরা, একটা হচ্ছে জোরে জোরে হাঁটা, আরেকটা মানে মুভমেন্ট, যে কোনো জোরে জোরে মুভমেন্ট হলে হাসেল। আরেকটা হাসেল পেলাম হচ্ছে এন্টারপ্রেনারশিপ, হাসলার, সাইড হাসেল। হাসলার হচ্ছে যে ব্যক্তিটা হাসেল করে, সব জায়গায় নেটওয়ার্কিং করে, আর সাইড হাসেল মানে হচ্ছে নাউন, অর্থাৎ আপনার পাশাপাশি ডে জবের পাশাপাশি আপনার কোনো যদি ব্যবসা থাকে সেক্ষেত্রে সেটাকে বলে সাইড হাসেল। আচ্ছা, জসেলের অত ইম্পর্টেন্ট না, আমি পেয়েছি, জসেল আমি দাগায় দিচ্ছি না, কিন্তু জেনে রাখেন হাসেলের মতোই জসেল হচ্ছে হালকা একটু ধাক্কা দেওয়া, জসেল।
ঠিক আছে, জসলটাও কাছাকাছি, দেখেন এই যে রিলেটিভ লিজেন্ড তো, হাসেলেরও কাছাকাছি জসল, মানে কি জসল মানে ওই ধাক্কাধাক্কি করা, জোরে মুভমেন্ট করা, ঠিক আছে জসল। আচ্ছা তাহলে পরের স্ট্রিংয়ে চলে যাই। 10 নাম্বার স্ট্রিং হচ্ছে গট ক্যারিড অ্যাওয়ে, তার মানে কি আরও কিছু ওয়ার্ড আমরা শিখব যেটা অ্যাকচুয়েট অবস্ট্রাক্টের থেকে একটু বিচ্যুত, কিন্তু এই ওয়ার্ডগুলো না শিখলে মিসিং হয়ে যাবে, মানে মিস করা যাবে না, এই জন্য দিয়ে দিয়েছে এই চ্যাপ্টারে। তাহলে এখন দেখি অ্যাবেট ভার্ব, ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক করে দিচ্ছি। অ্যাসিস্ট ভার্ব, এটা আমরা সবাই পারি, সো আমি দাগাচ্ছি না, অ্যাসিস্ট মানে আমরা সবাই পারি। আচ্ছা তারপরে দেখেন অ্যাকমপ্লিস, পার্সন নাউন, ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকমপ্লিস এগুলো পরীক্ষাতে আসে, অ্যাকমপ্লিসটা আসবে, রিলেটিভ লিজেন্ড। আচ্ছা তাহলে সেম ওয়ার্ড রুট, এই লিজেন্ডটা মানে কি সেম ওয়ার্ড রুট। কমপ্লিসিটি হচ্ছে নাউন, কমপ্লিসিটি হচ্ছে কি নাউন। আচ্ছা এখানে দেখেন এই লিজেন্ডটার মানে তো জানেন, দেখেন এই চিহ্নটা থাকলে বুঝতে হবে সেম ওয়ার্ড রুট। অ্যাকমপ্লিস আর কমপ্লিসিটির রুট হচ্ছে একই, মানে শব্দের একটা রুট থাকে, মানে শেকড় থাকে, সেই শেকড় একই, অর্থাৎ অ্যাকমপ্লিস আর কমপ্লিসিটি একই ওয়ার্ড রুট থেকে এসেছে। ঠিক আছে, জিআরইতে প্রিপারেশনের সময় ওয়ার্ড রুট ধরে পড়া হয়, এটাকে বলে ইটামোলজি, ইটিমোলজি বা ইটামোলজি, ETY মেলজি, MELOGY, ইটাইমোলজি। ঠিক আছে, এটাই মিলজি, I বা E, ইটিমোলজি। এটা হচ্ছে নাউন। এই যে এইটাকে বলা হয় ওয়ার্ড রুট ধরে ধরে পড়া, এই সায়েন্সটাকে বলা হয় ইটিমোলজি। ঠিক আছে, সো জিআরইর এই কনসেপ্টটা আছে, জিআরইতে যারা পড়াশোনা করে জিআরই নিয়ে, তো যারা একটু আতেল টাইপের তারা হচ্ছে ওয়ার্ড রুট ধরে ধরে পড়ে। আমি একটু আতেল টাইপের আছি, ও আমি আতেলটা কীরকম, মানে আমার হচ্ছে ওয়ার্ড রুট ধরে পড়তে মজা লাগে, কারণ রুটে গেলে অনেক গল্প মানে শেখা যায় যে একটা ওয়ার্ড কিভাবে উদ্ভাবনটা হলো। হ্যাঁ, ওটা ওই জন্য রুটে গেলে অনেক কিছু ইন্টারেস্টিং কিছু জানা যায়। তো আমি হচ্ছি আতেল না, আমি হচ্ছে কিউরিয়াস। তো রুট ধরে পড়লে ভাইয়ারা বলে যে আতেলরা রুট ধরে পড়ে, ভাইয়ারা হচ্ছে নেমোনিক দিয়ে পড়ে। তো আমি নেমোনিকও পছন্দ করি, আমার সমস্যা নেই, বাট আমি হচ্ছে কিউরিয়াস, এই কারণে আমি রুটটা পড়ি। ঠিক আছে, সো আপনারাও যদি কিউরিয়াস হন রুট ধরে পড়বেন। নিমোনিক তো সবাই পারে, নিমোনিক হচ্ছে ওই যে মনে রাখার জন্য। ঠিক আছে, ওই যে নিমোনিক তো বুঝি আমরা, তাই না? MNEMONIC, নিমোনিক। নিমোনিক মানে অ্যাক্রোনিম বানিয়ে বানিয়ে পড়া, মনে রাখার জন্য। যেমন স্টেম, এটা একটা অ্যাক্রোনিম, তাই না? STEM, এটা কি সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, এইটাকে একসাথে কি বলা হয়? স্টেম সাবজেক্ট নিয়ে পড়া। যারা ম্যাথমেটিক্সে পড়ে তাদেরকে বলা হয় স্টেম স্টুডেন্টস। বিদেশে স্কলারশিপ দেয় হচ্ছে স্টেম সাবজেক্টগুলোতে, অর্থাৎ সায়েন্সের সাবজেক্টগুলোতে, আইটি সেক্টরে, ইঞ্জিনিয়ারিং সেক্টরে এবং কি ম্যাথমেটিক্স। ঠিক আছে, তাহলে এটা একটা নিমোনিক, মনে রাখার জন্য ছোট করে অ্যাক্রোনিম বানিয়ে যখন আমরা মনে রাখি তখন বলা হয় নিমোনিক ওয়েতে কাজ করা। ইংরেজি সাহিত্যতে নিমোনিক দিয়ে দিয়ে অনেকেই মনে রাখে, অনেক সাহিত্যের নাম, শেক্সপিয়ারের যত সাহিত্যকর্ম আছে সেগুলো মনে রাখার জন্য অ্যাক্রোনিম বানিয়ে তখন হচ্ছে নিমোনিক ওয়েতে পড়া হয়। আমি পড়েছিলাম, একটা বইও আছে মিরাকল, আমি বলেছিলাম, সাজেস্ট করেছিলাম, তো ওইখানে নিমোনিক দেওয়া হয়। তো যেটা বলছিলাম যে সেম ওয়ার্ড রুট ধরে পড়াটা দোনোটাই পড়বেন, নিমোনিকও পড়বেন, সেম ওয়ার্ড রুট ধরেও পড়বেন, মানে ইটামোলজিও ফলো করবেন। তাহলে কি হবে? আপনার পড়াটা অনেক কম্প্রিহেন্সিভ হবে, ঠিক আছে, অনেক ইনক্লুসিভ হবে। আচ্ছা, অ্যাবেট এর মিনিংটা আমরা দেখি। অ্যাবেট মানে কি জানেন? খারাপ কাজে সাহায্য করা। এই যে অ্যাসিস্ট মানে তো ভালো, অ্যাসিস্ট্যান্ট আমরা রাখি না, অ্যাসিস্ট্যান্ট রাখি মানে কি আমার সাহায্যকারী। আমাদের বাসায় কি থাকে? একজন
অ্যাসিস্ট্যান্ট থাকে, তাই না? আমরা চাকরানি বললে তো হবে না, উনি আসলে কি আমাদের হেল্পার, আমাদের একটু কাজটা একটু গুছিয়ে দেয়। আমরা যে বাসায় একটা মানুষ রাখি, কাজের মানুষ রাখি, সে আসলে বেসিক্যালি কি আমাদের অ্যাসিস্ট করে, একটা অ্যাসিস্ট্যান্ট রাখি আমরা। অফিসে দেখা যায় অফিস অ্যাসিস্ট্যান্ট থাকে, তাই না? তাহলে কি অ্যাসিস্ট একটা ভালো জিনিস, সাহায্য করা। এখন অ্যাবেট কিন্তু একটু খারাপ কনোটেশন আছে, মানে অ্যাবেট মানে হচ্ছে কোনো খারাপ কাজে, চুরি করলাম, চুরির সাথে একসাথে চুরি করা, চুরি তো ভালো না। তো চুরির কাজে সাহায্য করলে সেটাকে বলে কি অ্যাবেট করা। আপনি ঘুষ খাচ্ছেন, তা দুজন মিলে ঘুষ খাচ্ছেন, তখন কি আপনি অ্যাবেট করলেন, একটা করাপশনে অ্যাবেট করলেন, দুর্নীতিতে সাহায্য করলেন, তাহলে সেটাকে বলা হয় কি অ্যাবেট করা। ঠিক আছে, তাহলে অ্যাবেটিং হবে, ডবল টি চলে আসবে সিবিসি রুলে। অ্যাবেটিং, এখানে ডবল টি কেন হলো? সিবিসি দেখেন, এটা বাওয়েল, এটা সি কনসোনেন্ট, টি হচ্ছে কনসোনেন্ট। সিবিসি রুল অনুযায়ী এটা কি ডবল টি হয়ে গেল। যখন আমরা পাস্ট পার্টিসিপল করব অথবা জিরান্ট করব, তখন কি হবে? ডবল টি চলে আসবে। সিবিসি রুল আমি অনেক আগে শিখিয়েছি, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট থাকলে এইখানে টি এর পরে ডবল টি হয়ে যাবে, আরেকটা টি চলে আসবে। ঠিক আছে, এটাকে বলে সিবিসি রুল। কনসোনেন্ট হচ্ছে বি, ভাওয়েল হচ্ছে ই, সি হচ্ছে আরেকটা কনসোনেন্ট হচ্ছে টি। তাহলে সিবিসি রুল অনুযায়ী এর টি এর পরে আরেকটা টি বসিয়ে আমি অ্যাবেটিং করলাম, অথবা অ্যাবেটেড। পাস্ট পার্টিসিপল করলে কি হবে? দেখেন, এ বি ই টি টি ই ডি, অ্যাবেটেড। এখানে ডবল টি হয়ে গেল, কেন হলো? সিবিসি রুল। ঠিক আছে না? আচ্ছা, যদি আপনি ইউজ করতে চান যে হি অ্যাবেটেড মি ইন মাই কি রবারি, আমি ব্যাংক রবারি করছি, তাহলে আমাকে সে হেল্প করছে, তাহলে হি অ্যাবেটেড মি ইন মাই ব্যাংক রবারি, সে আমাকে আমার ব্যাংকের লুটতরাজে সাহায্য করেছে, তাহলে হি অ্যাবেটেড মি ইন মাই ব্যাংক রবারি। এই সেন্টেন্সটা লিখে রাখবেন। অ্যাসিস্ট আমরা জানি, অ্যাসিস্ট করা, সাহায্য করা। অ্যাকমপ্লিশ, তাহলে পার্সন নাউন হচ্ছে যে পার্সন ব্যক্তিটাকে বোঝায়, হ্যাঁ, চোরকে বোঝাচ্ছে হচ্ছে অ্যাকমপ্লিশ, ডাকাতকে বোঝাচ্ছে একটা অ্যাকমপ্লিশ। তাহলে বলতে পারি হি ইজ মাই অ্যাকমপ্লিশ ইন দিস ক্রাইম, এই অপরাধে সে আমার অ্যাকমপ্লিশ, সে হচ্ছে আমার চুরির সহযোগী। অ্যাকমপ্লিশ হচ্ছে একটা কি পার্টনার ইন ক্রাইম, আপনার ক্রাইমের পার্টনার। অ্যাকমপ্লিশ খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে চলে আসতে পারে। আচ্ছা, কমপ্লিসিটি তাহলে কি? সেম ওয়ার্ড রুট, নাউন হচ্ছে কমপ্লিসিটি। তাহলে এই ব্যাপারটা আর কি, দি অ্যাক্ট অফ অ্যাকম্পানিং, নাউন তাই না? দি অ্যাক্ট অফ অ্যাকম্পানিং ইন ক্রাইম, অ্যাকম্পানিং ইন ক্রাইম, সেটাকে বলে কমপ্লিসিটি। যে তোমার এই কমপ্লিসিটি মাফ করা হবে না, তুমি যে ক্রাইমে সাহায্য করেছো, এই কাজটাকে বলছে তোমার কমপ্লিসিটি। এই কমপ্লিসিটিকে আমরা ক্ষমা করব না, আইন অনুযায়ী তোমার শাস্তি হবে। তাহলে কি কমপ্লিসিটি, ঠিক আছে? তোমার এই কমপ্লিসিটি আমরা ক্ষমা করব না, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নো ওয়ান ইজ অ্যাবোভ রিপ্রোচ, কেউই আইনের ঊর্ধ্বে না, কেউই সমালোচনার ঊর্ধ্বে না। নো ওয়ান ইজ অ্যাবোভ রিপ্রোচ, এটা একটা আমেরিকান একটা কোট আছে, ঠিক আছে, আমেরিকান একটা ডায়লগ আছে, নো ওয়ান ইজ অ্যাবোভ রিপ্রোচ। অর্থাৎ বড় বড় পলিটিশিয়ানরা যদি মনে করে আমরা যা ইচ্ছা তাই করব, সেটা হবে না, তাদেরকেও আইনানুগ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা করতে হবে। তাহলে কি কমপ্লিসিটি, তোমার এই যে কমপ্লিসিটি, ক্রাইমে কাজ করা, ক্রাইমে সাহায্য করা, এটা অ্যাকসেপ্টেবল না। সো দ্যাটস ইট ফর টুডেজ ক্লাস। আশা করি ভালো লেগেছে। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী স্ট্রিংগুলো, এই থিমের অ্যাকচুয়েট অবস্ট্রাক্টের পরবর্তী থিমগুলো নিয়ে শিখতে থাকবো। সবাই আমাদের ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিবেন, ফ্যামিলি ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করবেন, প্রত্যেকটা ক্লাস করবেন। আর আপনাদের যত চাকরির যত গ্রুপ আছে, জবের যত গ্রুপ আছে, ক্যারিয়ারের যত গ্রুপ থাকে না, সেগুলোতে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এই যে ফ্রি এডুকেশন যে করছি, এটা আমাদের সফল কাম করতে সাহায্য করবেন। যত বেশি ভিউ হবে তত বেশি আমি ক্লাস আপনাদেরকে উপহার দিতে পারবো, ঠিক আছে? আমাদের ক্লাসগুলো ফ্রি হয়,
সো এটা আমাদের ভিউ বেশি হলে অর্থাৎ বেশি মানুষের কাছে পৌঁছালে আমি আপনাদেরকে আরও বেশি ক্লাস উপহার দিতে পারবো। সো বেশি বেশি শেয়ার করবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।